হাসিনার নামে একটি শব্দ লেখার আগে হাজারবার চিন্তা করত, কিন্তু শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট, নির্মম, নির্দয়। তারা মানুষকে গুম করতে, হত্যা করতে পিছপা হতো না, মামলা দিতে পিছপা হতো না। আর ডক্টর ইউনূসের সরকার মানবিক, ডক্টর ইউনূসের সরকার হুমকি দেয় না। ডক্টর ইউনূস একটা সাক্ষাৎকার দিয়েছেন আল জাজিরা। তার এই সাক্ষাৎকার নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে যে তিনি আসলে জাতির সাথে গাদ্দারি করছেন। তিনি ১ বছর কথা বলেছেন, এখন ৪ বছর কথা বলছেন। তো ডক্টর ইউনূসের এই যে সাক্ষাৎকার এবং তার বক্তব্য সবকিছু মিলিয়ে আসলে জাতির জন্য কি বার্তা সেখানে রয়েছে, আমরা ২টা বিশ্লেষণ করব। আশা করি বিশ্লেষণগুলো শুনলে আমরা বুঝতে পারবো তার বার্তা, তার কথাগুলোর মধ্যে মূল উদ্দেশ্যটা। ডক্টর ইউনূস যে কথা বলেননি, গণমাধ্যম আজ সারাদিন ধরে তার নামে সেই কথা প্রচার করে দিল। এটা দুঃখজনক তো বটেই, তার চেয়ে আরেকটু বেশি কিছু। গণমাধ্যমের দায়িত্ববোধের জায়গাতে সম্ভবত আরেকটা প্রশ্ন তৈরি হলো। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে গণমাধ্যম ভয়ে আতঙ্কিত থাকত। শেখ হাসিনার নামে একটি শব্দ লেখার আগে হাজারবার চিন্তা করত, কিন্তু শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট, নির্মম, নির্দয়। তারা মানুষকে গুম করতে, হত্যা করতে পিছপা হতো না, মামলা দিতে পিছপা হতো না। আর ডক্টর ইউনূসের সরকার মানবিক, ডক্টর ইউনূসের সরকার হুমকি দেয় না, ডক্টর ইউনূসের সরকার সংবেদনশীল, ডক্টর ইউনূসের সরকারকে ভয় পেতে হয় না। সেই কারণে গণমাধ্যম কোনো ভয় না পেয়ে ইংরেজি বাক্যটির সঠিক অনুবাদ, অধিকাংশই, সবাই নয়, অধিকাংশ সঠিক অনুবাদ না করে যে কথা তিনি বলেননি সেরকম সংবাদকে শিরোনাম করে প্রচার করে দিল। সন্ধ্যায় এসে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সঠিক ব্যাখ্যাটি দিলেন যে তিনি একথা বলেননি। কোন কথা বলছি দর্শক, আপনারা নিশ্চয়ই তা বুঝতে পারছেন। জলবায়ু সম্মেলনে আল জাজিরার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর ইউনূস, মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। সেখানে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে তিনি কথা বলেছেন। একটি প্রসঙ্গ ছিল এরকম, সংস্কার প্রসঙ্গে। প্রশ্নটি ছিল এরকম যে সংসদের মেয়াদ ছিল ৫ বছর, এখন এটাকে সবাই ৪ বছর করতে বলছে, বা ৪ বছর করা হবে, সরকারের মেয়াদ কমাতে বলছে সবাই। এই যে সংসদের মেয়াদ ৪ বছর করার কথা বলা হচ্ছে, ডক্টর ইউনূস বলেননি যে আমাদের সরকারের মেয়াদ ৪ বছর হবে। আবারও বলছি, ডক্টর ইউনূস সংসদের মেয়াদ ৫ বছর থেকে ৪ বছর করার কথা বলেছেন। ডক্টর ইউনূস বলেননি যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ৪ বছর হবে বা ৪ বছর হতে পারে। ডক্টর ইউনূস বলেছেন, পরিষ্কার করে বলেছেন যে অন্তর্বর্তীকালীন, যেহেতু সংসদের মেয়াদ হবে ৪ বছর, একটা নিয়মিত সরকারের বয়স হবে ৪ বছর, তো আমাদেরটা যেহেতু নিয়মিত সরকার নয়, সেই কারণে এই সরকারের স্থায়িত্ব হবে ৪ বছরের কম। এই সরকারের স্থায়িত্ব ৪ বছর হবে একথা তিনি বলেননি। এই সরকারের স্থায়িত্ব হবে ৪ বছরের কম। এখন ৪ বছরের কম বলতে তিনি তো ২ বছরও বুঝিয়ে থাকতে পারেন, তিনি তো ৩ বছরও বুঝিয়ে থাকতে পারেন, তিনি তো ১.৫ বছরও বুঝিয়ে থাকতে পারেন। তাহলে আমরা কী করে সংবাদ শিরোনাম করলাম যে ৪ বছর হতে পারে? তার মানে আমরা ভুল করলাম। আল জাজিরার যিনি সাক্ষাৎকার নিয়েছেন তার প্রশ্নগুলো যদি খেয়াল করেন, অনুবাদ না পড়ে আপনারা যদি সরাসরি আল জাজিরার সাক্ষাৎকারটি দেখেন, সেখানে কি বলা হয়েছে? পরবর্তী প্রশ্নটা ছিল, তার মানে কি আপনাদের সরকারের মেয়াদ ৪ বছর হতে যাচ্ছে, আপনারা ৪ বছর ক্ষমতায় থাকতে চাইছেন? ডক্টর ইউনূস পরিষ্কার করে বলেছেন, না, আমাদের চিন্তা তেমন নয়। আমাদের চিন্তা যত দ্রুত সম্ভব বা অল্প সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন দেয়া। এই সাক্ষাৎকারেই তিনি আরও একটি তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন সংস্কার করব, যে ট্রেনের যে যাত্রা শুরু হয়েছে সেটা থামবে না, সেটা চলতে চলতে কিছু সংস্কার করে নির্বাচনী গন্তব্যে পৌঁছানোর কথা তিনি বলেছেন। তিনি এই সাক্ষাৎকারে এও পরিষ্কার করে বলেছেন সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে হবে,
যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ না করে রাজনৈতিক দলগুলো যদি বলে যে সংস্কার বাদ দাও, নির্বাচন দাও, তাহলে সেটাই হবে। তার মানে হচ্ছে রাজনৈতিক দলগুলো যে চাইবে ডক্টর ইউনূসের কাছে, সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাজনৈতিক দলগুলো যদি না চায়, তিনি রাজনৈতিক দলগুলোর সাথে বিরোধে জড়িয়ে সংস্কার করবেন, নির্বাচন দিবেন, সময় নেবেন, সেই রকম চিন্তাভাবনা তার এই সাক্ষাৎকারের কথার মধ্যে একেবারেই নেই। অথচ রিজভী আহমেদ বললেন সংস্কার করতে কেন 4 বছর লাগবে। রিজভী ভাই সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারের ইংরেজিটা পুরোটা দেখেননি। যদি দেখতেন তাহলে আমি নিশ্চিত যে তিনি কথা বলতেন না। যাই হোক, তো এই যে ডক্টর ইউনূস বললেন এক রকমের কথা, আমরা গণমাধ্যম লিখলাম আরেক রকমের কথা। এটা কিন্তু আমরা যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি, মুক্ত চিন্তার কথা বলি, মত প্রকাশের স্বাধীনতার কথা বলি, সেই ক্ষেত্রে এইসব ক্ষেত্রে যদি গণমাধ্যম তার দায়িত্ব সঠিকভাবে পালন না করে, তাহলে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারও, যে সরকারই আসুক, একটা সুযোগ পেয়ে যায় গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার, গণমাধ্যমকে নিপীড়ন করার। গণমাধ্যম নিয়ন্ত্রিত হবে কিনা, গণমাধ্যম নিপীড়নের শিকার হবে কিনা, সেই সিদ্ধান্ত কিন্তু গণমাধ্যমকে পরিষ্কার করে নিতে হবে। জেনে বুঝে সত্যটা লিখতে হবে। জেনে জানতে এবং বুঝতে, জানার এবং বোঝার যদি সীমাবদ্ধতা থাকে, সেই সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে আরেকজনকে কেন্দ্র করে যদি আমরা গণমাধ্যমে ভুল সংবাদ উপস্থাপন করি, তাহলে সেই দায় দিন শেষে গিয়ে গণমাধ্যমকে নিতে হয়। সমাজে আরও কিছু বিভ্রান্তি তৈরি হয়। এখন প্রশ্ন আসে যে এই সরকারের মেয়াদ কতদিন হবে। সবাই অস্থির হয়ে গেছি যে এই সরকারের মেয়াদ কতদিন হবে। বিএনপি বলছে যৌক্তিক সময়, সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে, বলছে না যে সংস্কার না করে। অনেকে বলছেন এই সরকার তো শুধুমাত্র নির্বাচন করার সরকার, সংস্কার কেন তারা করবে, সংস্কার করার ম্যান্ডেট কী? খুব সংক্ষেপে বলি, ম্যান্ডেট কী? একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণঅভ্যুত্থান সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, শ্রমিক। নিহত হয়েছেন ১৫০০-এর বেশি মানুষ, শেখ হাসিনা হত্যা করেছে, শহীদ হয়েছেন ১৫০০-এর বেশি মানুষ। ম্যান্ডেটটা কী ছিল, আন্দোলনের উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য ছিল দুটি। একটি ছিল যে কোনো মূল্যে দানব ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন, শেখ হাসিনা সরকারের পতন। আরেকটি হচ্ছে রাষ্ট্র মেরামত, নতুন বাংলাদেশ গড়ে তোলা। তার মানে সংস্কারের ম্যান্ডেট নেই এই কথা বলার কোনো সুযোগ নেই। কে দিল ম্যান্ডেট? জনগণ দিল। কারণ জনগণ কীভাবে দিল? আন্দোলনটি, গণঅভ্যুত্থানটি জনগণ সংগঠিত করেছে। সুতরাং ম্যান্ডেট নেই এই কথা বলা যাবে না, সংস্কারের ম্যান্ডেট নেই এই কথা বলা যাবে না। ম্যান্ডেট আছে, তো অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের ঐক্যমতের ভিত্তিতে, কারণ এই গণঅভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোও অংশীজন। এই যে ম্যান্ডেট থাকা না থাকার বিষয়টি, এটা পরিষ্কার করে আমাদের বোধের মধ্যে আসতে হবে। সেটা যদি না আসে, তাহলে আমরা এই বিভ্রান্তিটা ছড়িয়ে যেতে থাকব। একটা প্রচারণা চালানো হচ্ছে যে শিক্ষার্থীরা নির্বাচন দিতে চায় না, তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়, তারা রাজনৈতিক দল গঠন করতে চায়। দেখেন, রাজনৈতিক দল গঠন করার অধিকার সবার আছে। যে কেউ, শিক্ষার্থীরা হোক, অন্য কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে, প্রক্রিয়া অনুযায়ী গঠন করতে পারে। নির্বাচন দিতে চায় না তারা কখনো একবারও বলেনি। তারা যেটা বলেছে, সংস্কার করতে হবে, রাষ্ট্র মেরামত করতে হবে, তারপরে গিয়ে নির্বাচন। বলেনি যে 5 বছর ক্ষমতায় থাকবো, বলেনি যে 10 বছর ক্ষমতায় থাকবো। শেখ হাসিনার মতো রাতে ভোট করে তারা ক্ষমতায় থাকতে চায়নি। তারা বলেছেন শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য তারা এত মানুষ জীবন দেননি, এত নিপীড়ন সহ্য করেননি। খুবই যৌক্তিক কথা, ডক্টর ইউনূসও যৌক্তিক কথাই বলেছেন। বিএনপির অধিকাংশ নেতার কথাও, তারেক রহমান, মির্জা ফখরুলের কথাও খুবই যৌক্তিক। দ্রুততম সময়ের মধ্যে, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চান, সংস্কার চান। সংবিধান সংস্কার করা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন আছে, কিন্তু এছাড়া অন্যান্য সংস্কারগুলো তারাও চান। এখন বিএনপি আরেকটি কথা বলেছে জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ শুনে, যে এটাতে হতাশ হয়েছেন, নির্বাচনের দিক নির্দেশনা পাননি। বিএনপির জায়গা থেকে হতাশ তারা হতে পারেন, তারা হয়তো একেবারে সুনির্দিষ্ট করে নির্বাচন চেয়েছেন, নির্বাচনের তারিখ জানতে চেয়েছেন।
কিন্তু সংস্কার কমিশনগুলো যেগুলো করা হয়েছে সেগুলো ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে রিপোর্ট দিবে। রিপোর্ট দেওয়ার আগে নির্বাচনের রোডম্যাপ, নির্বাচনের তারিখ ঘোষণা করা সম্ভব নয়। এটা নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের দিকে এগোচ্ছেন, নির্বাচন কমিশন গঠনের দিকে এগোচ্ছেন এবং নির্বাচনী সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পরে নিশ্চয়ই তিনি নির্বাচনের একটা রোডম্যাপ সম্পর্কে ধারণা দেবেন অথবা সুনির্দিষ্ট করে উল্লেখ করবেন। সেটা হতে পারে, কবে হবে জানি না, তর্কের জন্য বলছি, সেটা হতে পারে 2025 সালের ডিসেম্বরে, হতে পারে 2024 সালের 26 সালের ডিসেম্বরে। কোনটা হবে সেটা আমরা জানি না। সংস্কার যেগুলো তারা করতে চান সেগুলো করে নির্বাচন দেবেন। বিএনপি একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায়। যৌক্তিক সময় তো বিএনপির কাছে যৌক্তিক সময় তো 2025 সালের ডিসেম্বর পর্যন্ত যে কোনো সময় হতে পারে যৌক্তিক সময়। এমনকি 2026 সালের ডিসেম্বর পর্যন্তও তো বিএনপির কাছে যৌক্তিক সময় হতে পারে। বিএনপিও তো পরিষ্কার করে বলেনি যে কোন সময়টি আমরা চাই। বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন চায়, বিএনপি একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়, বিএনপি এমন একটি নির্বাচন চায় যে নির্বাচন দিনের ভোট দিনে হবে, রাতে হবে না। বিএনপি এমন একটি নির্বাচন চায় যে নির্বাচনটিতে জনগণ ভোট দিতে পারবে। ডক্টর ইউনূসের সরকার সেরকম একটা নির্বাচনই করতে চায় এবং সেই নির্বাচনটি অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সব কিছু মিলিয়ে বিএনপির সঙ্গেও আসলে সরকারের যে খুব বড় রকমের বিরোধ আছে এখন পর্যন্ত, সেটাও ভাবার কোনো কারণ নেই। বিএনপি ওই সরকারকে সমর্থনই দিয়ে যাচ্ছেন। ছোটোখাটো টানাপোড়েন হতে পারে, শিক্ষার্থীদের এক রকমের চিন্তা থাকতে পারে, তারা এত রক্ত দিয়ে আন্দোলন সফল করেছে, সেই ক্ষেত্রে তাদের যে স্বপ্ন আছে খুব স্বাভাবিকভাবেই তারা চাইবে সেই স্বপ্নের বাস্তবায়ন করে তারপরে তারা ক্ষমতা থেকে যাবে। এটার মধ্যে তো কোনো ভুল নেই, এটার মধ্যে তো কোনো অসততা নেই, এটার মধ্যে তো কোনো মানে এমন চাওয়া নেই যে চাওয়াটা একেবারে অন্যায় বা অপরাধ। সুতরাং সব পক্ষের গোড়াটা একই জায়গাতে, একটা সুষ্ঠু নির্বাচন, একটু আগে একটু পরে, 6 মাস আগে 6 মাস পরে, 1 বছর আগে 1 বছর পরে। নির্বাচিত সরকারই সব করে, অনির্বাচিত সরকার কিছুই করেন, এই ধারণাও যেমন ঠিক নয়। একই রকমভাবে অনির্বাচিত সরকার সারা জীবন ক্ষমতায় থেকে যাওয়ার চিন্তা করবে, সেই ধারাটাও ঠিক নয়। নির্বাচিত সরকার আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, সেটাও ঠিক নয়। ঠিক কোনটা? ঠিক হচ্ছে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কারের কাজ সম্পন্ন করে যাবে অথবা সম্পন্ন করার পথে এগিয়ে যাবে। তারপর একটি নির্বাচন দিবে এবং সেই নির্বাচিত সরকার এসে তত্ত্বাবধায়ক ডক্টর ইউনূসের সরকার যে পথ দেখিয়ে গিয়েছিল সেই পথ ধরে হাঁটবে। তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের মতামতের প্রতিফলন ঘটবে, দিনের ভোট রাতে হবে না, ভোটারবিহীন নির্বাচন হবে না, জোর করে ক্ষমতায় থাকা হবে না। এটা মোটামুটিভাবে ডক্টর ইউনূসের সরকার যদি নিশ্চিত করে যেতে পারেন তাহলেই ইতিহাসের অংশ হয়ে থাকবেন বর্তমান সরকার। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন। আমি মনে করি ডক্টর ইউনূসের ক্ষমতার প্রতি আসলে লোভ নেই। হয়তোবা তার আশপাশে মানুষ থাকতে পারে, কিন্তু ব্যক্তি ইউনূসের সেই লোভটা নেই। হয়তোবা কোনো চাপে তিনি কিছু করতে পারেন, কারণ তিনি ঠান্ডা মাথার খেলো আমরা জানি। হাসিনা যতদিন ক্ষমতা ছিল তার উপর নির্যাতন করেছে, হয়রানি করেছে, কিন্তু কোনো জবাব কিন্তু তিনি কঠোর কোনো জবাব হাসিনাকে দেয়নি। তো ডক্টর ইউনূস সমালোচনা খুব সহ্য করতে পারেন, এটা তার একটা বড় মহৎ গুণ। আর এই জন্য তিনি একজন আন্তর্জাতিক লয়ার এবং আন্তর্জাতিকভাবে এত তার গ্রহণযোগ্যতা রয়েছে। যাই হোক, আমরা চাই আসলে দেশে কোনো অস্থিতিশীল অবস্থা না হোক, দেশ স্বাভাবিকভাবে থাকুক। আমরা সেই হাসিনার যুগে ফিরে যেতে চাই না। একটা দিন যাক, আমাদের পরের দিনটা যেন আমাদের মধ্যে নিরাপত্তা এবং আমাদের মধ্যে সবকিছু এবং কোনো হাঙ্গামা না হয়। যে দর্শক, আলোচনাগুলো শুনে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে করবেন।